আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। 4 মাস পর কিছুক্ষণ আগে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত 9টা 35 কাতার আমিরের দেয়া বিশেষ বিমান রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা করে। সঙ্গে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তার বাসাসহ নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করবে পুলিশ। একই সাথে আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর, গুলশান সহ বিভিন্ন এলাকা সব ধরনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি মুখপাত্র তালিবুর রহমান। এ বিষয়ে আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। চিকিৎসার জন্য গেল 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে করে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 4 মাস চিকিৎসা শেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে দেশে ফেরার কথা রয়েছে 3 বারের এই প্রধানমন্ত্রীর। সেদিন বিমানবন্দর থেকে রাস্তার বিভিন্ন পয়েন্টে বেগম জিয়াকে শুভেচ্ছা জানাবেন নেতাকর্মীরা। বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের সবচেয়ে বড় দল যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে আসা উপলক্ষে আমাদের যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সেটা থাকবে। যেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাও জরুরি, এক্ষেত্রে সার্বিক দিক বিবেচনা করে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি থাকবে। দেশে ফিরে ধানমন্ডিতে বাবার বাসায় থাকবেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তার জীবনের নিরাপত্তা ঝুঁকি থাকায় বাসাটিতে আর্চওয়ে স্থাপন সহ পুলিশি পাহারা এবং যাতায়াতের সময় গানম্যান ও পুলিশ প্রোটেকশনে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছে ডিএমপি। দীপন দেওয়ান, আরটিভি, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে জড়ো হয় হাজারো নেতাকর্মী। এদিকে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা। আগামীকাল সকাল 10:30টায় বেগম জিয়ার ঢাকায় পৌঁছার কথা। এ সময় এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ এড়াতে রাস্তা বাদ দিয়ে নেতাকর্মীদের ফুটপাথে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। অবশেষে ঘরে ফেরা। দীর্ঘ 4 মাস চিকিৎসার পর দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার যাত্রাকে ঘিরে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী। বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবা টিমে থাকতে পেরে নিজেদের ধন্য মনে করছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। আজকে আমাদের অনেক আনন্দ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দেশে ফিরছেন, কিন্তু তারপরে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন একটু মন খারাপ, যেহেতু আমরা খুব চাঙ্গা ছিলাম, খুব আনন্দের মধ্যেও ছিলাম যে আমাদের নেত্রী, আমাদের মা আমাদের কাছে আছেন। বিএনপি চেয়ারপারসন, তার 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ 9 জনকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে মঙ্গলবার সকালে। এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনভোগান্তি না করে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই, তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন, যারা আপনার ট্রাফিকের সঙ্গে জড়িত আছেন তাদেরকে, আর বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আমি আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন এবং কোন রকমের রাস্তায় যেন কেউ না দাঁড়ায়, ট্রাফিক বিঘ্নিত না করে, যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুত তার গুলশানের বাসা ফিরোজা। মশক নিধন থেকে জেনারেটর ও এসি সার্ভিসিং সম্পন্ন করা হয়েছে। সংস্কার করা হয়েছে বেগম জিয়ার ব্যবহৃত গাড়িটি, লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাসও। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে ইসি প্রতিজ্ঞাবদ্ধ। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। যে কোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা
জেলা নির্বাচন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, ওইটা ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি যা করবো ইনশাল্লাহ একদম সহি নিয়তে করব, সঠিকভাবে করব, আইন কানুন মেনে করবো, বিবেকের সায় নিয়ে করব এবং একদম নিরপেক্ষভাবে কাজ করব। সে নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাল্লাহ। তাতে আমি কেউকে ব্যক্তিকে খুশি করার জন্য কোনো কাজ আমরা করছি না। জাতীয় নির্বাচন কখন হবে সে সিদ্ধান্ত বাংলাদেশে, তবে টেকসই দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন মাইকেল মিলার। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে কোনো চাপ নেই বলেও মন্তব্য করেন মিলার। রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকার সংস্কারে একত্রে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জুলাই আগস্টে গণহত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার স্বচ্ছতার সাথে দেখতে চায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ সরকার ফেরত আনতে যথাযথ তথ্য উপাত্ত নিয়ে যোগাযোগ করলে সহযোগিতার আশ্বাসও দেন মিলার। সুষ্ঠু অবাধ নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। অন্তর্বর্তী সরকারের সংস্কার সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য সঠিক প্রক্রিয়া মেনে দায়ীদের বিচার হওয়া উচিত বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। সরকার কোনো গণমাধ্যম বন্ধ করবে না, তবে সংবাদ মাধ্যম কোনো দলের হয়ে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা হয়রানিমূলক কিনা তা পর্যালোচনা করা হবে। এদিকে বিগত সরকারের আমলে সাংবাদিকদের উপর করা রাজনৈতিক ও চক্রান্তমূলক সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। দেখুন রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে ফ্যাসিবাদের শাসনামলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে উপস্থিত ছিলেন দেশের প্রথম সারির গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা ও আওয়ামী সরকারের আমলে হত্যার শিকার সাংবাদিকদের স্বজনরা। অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় বিগত সরকারের শাসনামলে যেসব সাংবাদিক হত্যা হয়েছেন তার সুষ্ঠু বিচার এখনো হয়নি বলে অভিযোগ স্বজনদের। সংবাদ মাধ্যমকে টিকিয়ে রাখতে ঋণ সহায়তা প্রদান ও সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম গ্রেড অনুযায়ী হওয়ার প্রয়োজনীয়তা উঠে আসে সেমিনারে। এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। কিছু গণমাধ্যম এখনো ফ্যাসিবাদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব এবং আমাদের সরকারের নীতিমালা হচ্ছে আমরা কোনো কিছু বন্ধ করব না। আমরা খতিয়ে দেখব যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে। এখন যে যেখানে পারতেছে মামলা দিতেছে, মামলা যেগুলো হয়েছে সেগুলো যদি হয়রানিমূলক কিছু হয় সেটার বিরুদ্ধে আমরা যাব। পতিত সরকারের আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করে দেখা হবে বলেও জানানো হয় সেমিনারে। আপনারা আমাদের সহযোগিতা করবেন। রুদ্র রফিক, RTV, ঢাকা। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সাংবিধানিক অধিকার করা, দেশের অতি দরিদ্র 20% রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ডাক্তারের চেম্বারে ওষুধের প্রচার কার্যক্রম নিষিদ্ধ করা সহ একগুচ্ছ সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন পেশ করেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিনিধিরা। স্বাস্থ্য সুরক্ষা আইন, স্বাধীন স্বাস্থ্য কমিশন গঠন সহ আরও বেশ কিছু নীতিগত সিদ্ধান্তের প্রস্তাব দেন তারা। রুদ্র রফিকের আরও একটি রিপোর্ট। চিকিৎসক রোগীকে যে প্রেসক্রিপশন দেন তাতে লেখা থাকে ওষুধ কোম্পানির ব্র্যান্ডের নাম। অভিযোগ আছে বিভিন্ন কোম্পানির দ্বারা প্রভাবিত হয়ে জেনেরিক নামের পরিবর্তে ওই প্রতিষ্ঠানের ওষুধ কিনতে বাধ্য করেন চিকিৎসকরা। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন এই অবস্থার অবসান চেয়ে তাদের সুপারিশ দিয়েছে।
বেসরকারি হাসপাতালে ইচ্ছেমতো অর্থ নেয়া নিয়ন্ত্রণ করা, মানহীন হাসপাতাল বন্ধ করা সহ বেশ কিছু সুপারিশ করে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সুপারিশের দিকগুলো তুলে ধরা হয়। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবে হাসপাতালে, এবং এর হয়তো 10% সরকারি হাসপাতালে, 10% বেসরকারি হাসপাতালে। প্রাথমিক স্বাস্থ্য সেবা যে মানুষ ফ্রি পেতে পারে তার জন্য এখন একটা আইন তো অর্ডিন্যান্স দিয়ে করতে পারেন তারা। প্রত্যেকটা ডিভিশনে একটা করে আন্তর্জাতিক মানের আঞ্চলিক রেফারেল হাসপাতাল করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে জনবল নিয়োগ, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি, রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেছে কমিশন। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিটিক্যাল ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এক জায়গায় মানসম্মত মেধাসম্পন্ন লোক আকৃষ্ট হয়, সেজন্য তাদের জন্য আলাদা পে স্কেল করতে হবে। ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালুর ব্যাপারেও সুপারিশ করা হয়েছে। যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলেও জানিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলাকারীদের কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, জুলাই অভ্যুত্থান বিরোধী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ আছে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে বাংলাদেশ সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে বৈঠকের শেষে এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ইতালি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী। যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারা এই জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রেই কিন্তু তাদের ধরে ফেলছি। আমাদের ভিতরে একটা কোঅপারেশন কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ হয়েছে, এবং আমাদের যারা ওখানে কাজ করতেছে তারা যেন প্রপার ভিসা নিয়ে এবং প্রপার চ্যানেলে যায়, এই জন্য তারা বলছেন। রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের বেজমেন্টে আগুনের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 6:58 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত 7:47 আগুন নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে ভবন থেকে 18 জনকে জীবিত উদ্ধার করে। এদের মধ্যে 7 জন পুরুষ, 9 জন মহিলা ও 2 জন শিশু। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করে জানান, আগুনের খবর পাওয়ার পর 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 3টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন না বা ভিতরের কোনো আগুন না, এটা হচ্ছে যে হঠাৎ করে এটা বিদ্যুতের ট্রান্সফরমার, বাইরে ট্রান্সফরমার বাস্ট হওয়ার কারণে সেখানে স্পার্কিং হয়েছে। যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে 5-7 মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে 9টি ইউনিট সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি, এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। 20 কোটি 7 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 20টি ব্যাংক হিসাবে 700 কোটি 42 লাখ টাকার সন্দেহজনক লেনদেন করার অপরাধে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নামে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা করেছে দুদক। দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, পাপনের স্ত্রী রোকসানা হাসানের অ্যাকাউন্টে অবৈধ 48 কোটি টাকা লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধেও মামলা হয়েছে। এছাড়া পাপনের সহযোগী এবং অর্থ পাচারের অভিযোগে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নাজমুল হাসান পাপন, সাবেক সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73,84,686 টাকার
সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এএফসি এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে শক্তিশালী দল গড়তে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। হামজার পর এবার সমিত সোমকে দলে পাওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশ। এরই মধ্যে কানাডার প্রবাসী ফুটবলার সমিত সোম বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচের ভেন্যু ঢাকা স্টেডিয়ামের সবশেষ অবস্থা পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। গত 2 মে টরন্টোর বাংলাদেশ হাইকমিশনের কনসুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন কানাডার সিনিয়র দলে খেলা সমিত। এই তারকা ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে মঙ্গলবারের মধ্যে ফিফা বরাবর বাফুফে আবেদন করবে বলে জানিয়েছেন ফাহাদ করিম। আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি, ইট ইজ ডান, এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসুলেটে পাঠিয়ে দিবে, সেখান থেকে সমিতকেও পাঠিয়ে দেওয়া হবে। ফিফাতে পোর্টালে যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটার জন্য যে তথ্য লাগবে সেই তথ্যের কথা আমরা আগে থেকে কনসুলেটকে জানিয়ে দিয়েছিলাম, এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকের ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দিব। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।